হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আগামী 5 বছর, 10 বছর বা 15 বছর পরে ভারতবর্ষের শেয়ার বাজারে এবং যে সমস্ত নতুন ফিউচার টেকনোলজি সেক্টরগুলো আসছে সেগুলোর জন্য ভারতবর্ষের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আপনার বিদেশমন্ত্রী এবং তার সাথে প্রচুর যে একটা বড় ফোর্সেস আছে, অর্থাৎ আমি বিউরোক্রাটসদের কথা বলছি, তারা প্রত্যেকে মিলে রিসেন্টলি একটা ভিজিট করলেন, সেটা হচ্ছে ব্রুনাই এবং তার সাথে সাথে সিঙ্গাপুর ভিজিট, রাইট? তো এই যে ব্রুনাই এবং সিঙ্গাপুর, এই দুটো জায়গাকে ভিজিট করা হলো রিসেন্টলি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার দ্বারা, এবং টোটাল ইন্ডিয়া ভিজিটটা করেছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এগুলো কিন্তু প্রাইম মিনিস্টার একা ডিসিশনে করেন না, এগুলো 10 বছর, 15 বছর, 20 বছরের যে আমাদের সুদীর্ঘ পথ, একটা দেশ, একটা ইকোনমি কোন দিকে যাবে সেই জিনিসগুলোর দিকে কনসিডার করে এই টাইপের ডিসিশনস নেওয়া হয়। তো এই যে ভিজিটটা হলো রিসেন্টলি, সেই ভিজিটটার কি ইম্প্যাক্ট পড়তে চলেছে বা সেই ভিজিটটার ফলে ইন্ডিয়া অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় ফায়দা লাভ করলো সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব, বা এই ভিজিটটার ফলে আমাদের শেয়ার বাজারে কোন কোন শেয়ারগুলোর মধ্যে বা কোন কোন এরিয়াগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমি ফিউচারে একটা প্রসপেক্ট দেখতে পাচ্ছি সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। এর মধ্যে পলিটিক্স আছে, অর্থাৎ জিও পলিটিক্স আছে। আমি এমনি ন্যাশনাল লেভেলের যে পলিটিক্স তার কথা বলছি না, আমি জিও পলিটিক্সের কথা বলছি, এবং তার সাথে ইকোনমিক বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো রয়েছে। তো সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একটু ডিসকাশনটা করব। তো প্রথম কথাটা হচ্ছে যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যে জায়গাটায় গেলেন সেটা হচ্ছে ব্রুনাই। এর আগে আমরা ব্রুনাই দেশটার নাম অত ডিটেলসে শুনিনি, কিন্তু ব্রুনাইয়ের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ অনেক ডিপ রিলেশনশিপ। তার কারণ হচ্ছে ব্রুনাইয়ের কাছ থেকে ইন্ডিয়া অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে অয়েল ইম্পোর্ট করে, রাইট? আমি এর আগে আমার একটা ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে ভারতবর্ষকে কিভাবে ইউএসএ ল্যান্ড ব্লক করে দিয়েছে, এবং তার সাথে সাথে রিসেন্টলি কোন কোন চেঞ্জেসগুলো হচ্ছে, এবং ভারতবর্ষের পজিশনটা খুব একটা ভালো জায়গায় নেই। তো সেই পজিশনটা থেকে ভেঙে বেরোতে ভারতবর্ষ এই প্রত্যেকটা স্টেপকে কিন্তু অবলম্বন করছে। নাও কিভাবে করছে, কি কারণে করছে, ব্রুনাই দেশটার কি গুরুত্ব, সেই বিষয়টা নিয়ে এবার আমি আসছি। তো ব্রুনাই থেকে ইন্ডিয়া অ্যাকচুয়ালি যে কাজটা করতো এতদিন ধরে, ইন্ডিয়া অয়েল প্রচুর পরিমাণে ব্রুনাইয়ের থেকে কিনতো, রাইট? ব্রুনাই দেশটা অ্যাকচুয়ালি হচ্ছে তার একটা স্ট্র্যাটেজিক লোকেশন আছে, লোকেশনটা হচ্ছে বেসিক্যালি চায়না ফেসিং, রাইট? তো রিসেন্টলি যে জিনিসটা দেখা গিয়েছে, চায়নার যে অ্যাগ্রেসিভ নীতি, সেই অ্যাগ্রেসিভ নীতির জন্য ব্রুনাই কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই বা স্বস্তিতে নেই। হোয়ারাস ইন্ডিয়া ব্রুনাইকে একটা হিউজ পরিমাণ বিজনেস দেয়, অয়েল সেখান থেকে নেওয়া হয়। বাট ইন্ডিয়া রাশিয়ার থেকেও অয়েল নেয়, সৌদি আরবের থেকেও অয়েল নেয়, কিন্তু রাশিয়ার সাথে ইন্ডিয়ার যে অয়েলের ডিল, সেখানে একটা বিশেষ চুক্তি আছে। সেই চুক্তিটা হচ্ছে ওএনজিসি বিদেশ লিমিটেড, এরা রাশিয়ার ওখানে গিয়ে সাকাইল যে মানে সাকাইল অয়েল ব্লকস আছে যেটা, সেই সাকাইল অয়েল ব্লকসে গিয়ে ইন্ডিয়ার যে ওএনজিসি রয়েছে, ওএনজিসি অ্যাকচুয়ালি সেখান থেকে গিয়ে অয়েল এক্সপ্লোরেশনের কাজও করতে পারে। এটা শুধু নয় যে আমরা ওখান থেকে অয়েল কিনবো, আমরা অয়েল এক্সপ্লোরেশনের জন্য অনেক এরিয়াগুলোকে ট্যাপ করব, কোথায় অ্যাকচুয়ালি ভালো অয়েলটা পাওয়া যায়। হ্যাঁ, আমি পয়সা দিয়ে পেমেন্ট করব, পেমেন্ট করেই জিনিসটা নেব, কিন্তু আমি কোয়ালিটিটা জাজ করতে পারবো, এবং তার সাথে সাথে সমস্ত এরিয়াগুলোকে আমরা দেখে নিতে পারবো যে কিভাবে অয়েল এক্সপ্লোরেশনটা হয়। বা ওএনজিসির সাথে এই কাজটা কিন্তু করে আসছে রাশিয়া এবং তার সাথে জাপান কিছুটা। তো প্রথম যেটা কথা, আমাদের এই গল্পটা অ্যাকচুয়ালি শুরু করা উচিত হচ্ছে 1990 সাল থেকে। তার কারণ হচ্ছে 1990 সালের পর থেকে যখন আমাদের কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টে একটা বেশ ভালো পদক্ষেপ নিয়েছিল। সেই পদক্ষেপটা হচ্ছে যে ইন্ডিয়ার যে বিজনেসটা হবে সেই ইকোনমিটাকে ওপেন ইকোনমি করে দেওয়া হয়, রাইট? এবং ওপেন ইকোনমি করে দেওয়ার পর তারা, অর্থাৎ কংগ্রেস গভর্নমেন্ট যে নীতিটা অবলম্বন করে এই সাউথ এশিয়াটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে বলা হতো লুকিস্ট পলিসি, রাইট? বাট 2014-তে যখন আমাদের গভর্নমেন্টের চেঞ্জ হলো, তারপরে তারা যে পলিসিটা নিলেন সেটাকে বলা হয় অ্যাক্ট পলিসি। ওকে, অর্থাৎ এখানে আমরা আরেকটু বেশি অ্যাক্টিভ থাকবে। বেসিক্যালি ব্যাপারটা সেম, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা অনেকটা বেশি হবে সাউথ এশিয়াতে, কারণ সেখানে আমাকে কন্ট্রোল করতে হবে। যাই হোক, তো এই
এই যে বিভিন্ন রকম গভর্নমেন্টগুলো বিভিন্ন পলিসিস নেয়, সেটা কিন্তু পুরোটাই হচ্ছে যে দেশটাকে কি করে আগিয়ে নিয়ে যাওয়া যায়। এখন আমি ফেরত আসি সেই ওএনজিসির গল্পতে, রাইট? তো আমরা সেই কারণে জাপান এবং রাশিয়ার মধ্যে যে সমস্ত দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোতে ওএনজিসি গিয়ে কিন্তু অয়েল এক্সপ্লোরেশনের কাজটা করতে পারে। এখন ব্রুনাইয়ের মধ্যে যে সমস্ত অয়েল ব্লকসগুলো রয়েছে সেখানে ব্রুনাই কোনো মতেই ভারতবর্ষকে কোনোভাবেই পারমিশন দেয় না যে ওখানে গিয়ে ওএনজিসি ভিলেজ লিমিটেডকে দিয়ে অ্যাকচুয়ালি অয়েল এক্সপ্লোরেশনের কাজটা করতে পারে। ব্রুনাই যে কথাটা বারবার বলতো সেটা হচ্ছে যে এসো তুমি এখান থেকে অয়েল কেনো, অয়েল কিনে বাড়ি চলে যাও, অয়েল নিয়ে তুমি যা করবে করো, কিন্তু আমি এখানে এক্সপ্লোরেশন করতে দেবো না বা অন্য কোনো কিছু করতে দেবো না। বাট রিসেন্টলি যে মুভটা ঘটেছে সেটা হচ্ছে যে চায়নার একটা অ্যাগ্রেশন যে নীতিটা রয়েছে সেটার জন্য ব্রুনাই অনেকটা বেশি এফেক্টেড হচ্ছে। তো যেহেতু শত্রু আমার বন্ধু এরকম একটা নীতি, তো সেই কারণে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার বা ভারতবর্ষ টোটাল গিয়ে অ্যাকচুয়ালি ব্রুনাইয়ের এই ভিজিটটা করা হয় এবং সেখানে কিছু স্ট্র্যাটেজিক জিনিসপত্র ডিসকাশন করা হয়। প্রথম যে ডিসকাশনটা করা হয় সেটা হচ্ছে অয়েল তো নিয়ে যাব, তার সাথে অয়েল এক্সপ্লোরেশনের কাজে আমাদের হেল্প করতে হবে, যদিও সেই বিষয়টা এখনও ব্রুনাই এগ্রি করেনি। বাট তার সাথে সাথে কিছু স্ট্র্যাটেজিক জায়গায় ডেভেলপমেন্ট ঘটেছে এবং তার সাথে সাথে মানে ইন্টেলিজেন্স এবং তার সাথে ডিফেন্সে ব্রুনাইকে ইন্ডিয়া হেল্প করবে, এই সমস্ত বিষয় নিয়ে কিছু চুক্তি হয়েছে, রাইট? এটা গেল ব্রুনাইয়ের পার্ট। এরপরে আসছি এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা এবং সেটা হচ্ছে সিঙ্গাপুর। ওকে, এখন সিঙ্গাপুরের যে গল্পটা, সিঙ্গাপুর ভিজিটটা যে ইন্ডিয়া করলো, এটা হচ্ছে সব থেকে বড় একটা স্ট্র্যাটেজিক বড় ডিসিশনস, কারণ এটা আগামী 20 বছর পর ভারতবর্ষের ইকোনমিকে বদলে দেওয়ার পুরো ক্ষমতা রাখে। তার কারণ হচ্ছে রিসেন্টলি যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে সিঙ্গাপুরের মধ্যে মানে সিঙ্গাপুর যে কান্ট্রিটা রয়েছে, সিঙ্গাপুর কান্ট্রিটার একটা বিশেষ গুরুত্ব আছে। সেই গুরুত্বটাকে বলতে গেলে আমাকে প্রথমে 3টে আকরিকের কথা বলতে হবে। ওকে, অর্থাৎ আমাদের মিনারেলসের কথা বলতে হবে। রিসেন্টলি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো পুরো ইন্ডিয়া জুড়ে ফ্ল্যারিশ করছে বা পুরো পৃথিবী জুড়েই ফ্ল্যারিশ করছে, যেমন গ্রিন এনার্জি থেকে শুরু করে স্যাটেলাইট টেকনোলজিস, তার সাথে সাথে ইলেকট্রনিক্স এবং চিপ মেকিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেই সমস্ত চিপ মেকিং যে বিজনেসগুলো রয়েছে সেইগুলো, তার সাথে ইভি বিজনেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যে চিপগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো করার জন্য কিছু মিনারেলসের দরকার। ওকে, এই মিনারেলসগুলো পাওয়া যায়, এই মিনারেলসগুলোকে বলা হয় ক্রিটিক্যাল মিনারেলস। ওকে, এবং এই মিনারেলসগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায় হচ্ছে ডিপ সি বেডের মধ্যে, অর্থাৎ সমুদ্রের তলায় এই মিনারেলসগুলো থাকে এবং এইগুলোকে অ্যাকচুয়ালি মানে নেওয়া হয়। এই মিনারেলসগুলো কী কী? এখানে 3টে ইম্পর্টেন্ট মিনারেলস আছে। একটা হচ্ছে পলিমেটালিক লডিউলস, পলিমেটালিক সালফাইডস এবং আরেকটা হচ্ছে কোবাল্ট রিচ ফেরোম্যাঙ্গানিজ ক্রাস্ট। তো এই 3টে যে মিনারেলস রয়েছে, এই 3টে মিনারেলস মেনলি ইউজড হয় হচ্ছে এই ইভি ইন্ডাস্ট্রিতে এবং তার সাথে স্যাটেলাইট টেকনোলজিতে এবং মানে যত হাই এন্ড টেকনোলজিগুলো তার সার্কিট নির্মাণের কাজে, এছাড়া ড্রোন টেকনোলজি এবং তার সাথে সাথে এরোপ্লেনের মধ্যে, এইগুলোর মধ্যে এই মানে মিনারেলসগুলো ইউজ হয়। সো এই মিনারেলসগুলো এখন দেখা দিচ্ছে মানে যেটা সার্ভে করে বা যে ইন্ডাস্ট্রি ডিমান্ড রয়েছে সেখানে যে জিনিসটা দেখা দিচ্ছে যে এই মিনারেলসগুলো হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস এবং এই মিনারেলসগুলো আগামী 15 বছর 20 বছর ইকোনমিকে সাস্টেন করতে গেলে যদি কারোর কাছে এই মিনারেলস প্রচুর পরিমাণে থাকে তাহলে সেই দেশটা ধীরে 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 একটা ভালো জায়গায় চলে যাবে। নাও এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট, এখানে এরপরে আমি একটু জিওপলিটিক্স নিয়ে আসছি, কারণ এই জিওপলিটিক্সটা শুরু হচ্ছে 1982 সাল থেকে। 1982 সালের দিকে যে একটা ইন্টারন্যাশনাল ল এস্টাবলিশড হয় সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ সিজ। তো অর্থাৎ সমুদ্রের মধ্যে যে মানে নীতিটা থাকবে সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই লয়ের ফলে। এই যে লটা, এই লটায় পৃথিবীর সমস্ত বড় বড় দেশ সাইন করলেও এই লটার মধ্যে, অর্থাৎ এই ইউনাইটেড নেশনে এই লটার মধ্যে একজন সাইন করেনি, সেটা হচ্ছে আমেরিকা অর্থাৎ ইউএসএ, রাইট? এবং এর সাথে এই যে লয়ের যে বোর্ডটা আছে এই বোর্ড অ্যাকচুয়ালি একটা অথরিটি গঠন করেছিল
যে অথরিটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি, অর্থাৎ সমুদ্রের তলায় যে সারফেসটা রয়েছে সেই সারফেসের মধ্যে বা সমুদ্রের তলার মধ্যে যে মিনারেলসগুলো রয়েছে সেইগুলোকে উৎপন্ন করে নিয়ে আসা এবং সেই সারফেসগুলোর মধ্যে থেকে অ্যাকচুয়ালি কাজকর্ম করা, রাইট? তো এই যে অথরিটিটা, এই অথরিটির মধ্যে পৃথিবীর সমস্ত দেশ থাকলেও দাদা নেই অ্যাকচুয়ালি, অর্থাৎ আমেরিকা কিন্তু এর মধ্যে পার্ট নয়। এখন যেহেতু রিসেন্ট টাইমে দেখা দিচ্ছে যে এই সমস্ত মানে এই যে তিনটে আমি মিনারেলসের কথা বললাম, এই তিনটে মিনারেলস ভীষণভাবে এসেন্সিয়াল, সুতরাং বাট আমেরিকা এখানে সাইন করেনি। সো এই অথরিটিটাকে অ্যাকচুয়ালি ডমিনেট করে বা এই জিনিসটাকে পুরোপুরিভাবে ডমিনেট করে হচ্ছে চায়না, রাইট? যেহেতু আমেরিকা নেই তাই চায়না এখানে দাদাগিরিটা করে এবং যে সমস্ত লগুলো নিয়ে আসে, ল এর ব্রেক করা বা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো, সেগুলো প্রত্যেকটাই করে কিন্তু এখানে চায়না। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মিনারেলসগুলো আছে, এই মিনারেলসগুলোকে খনি মানে ওই সমুদ্রের তলা থেকে বের করে এনে সেটাকে এক্সপোর্ট করা বা সেটাকে নিয়ে কাজকর্ম করার জন্য দুটো দেশ এখানে কিন্তু বিশাল বড় টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ পেয়েছে। একটা হচ্ছে সিঙ্গাপুর আর সেকেন্ডটা হচ্ছে সাউথ কোরিয়া। এরা দুজন মিলে প্রচুর পরিমাণে এরকম এক্সপ্লোরেশন করেছে এবং তার সাথে সাথে এরা কিন্তু সেই টেকনোলজিটা জানে, যে টেকনোলজি ইউজ করে এখান থেকে তুলে আনতে হবে। যেহেতু আমেরিকা এই যে লটার কথা বললাম সেই লটার মধ্যে যেহেতু ইনক্লুডেড নেই, তাই আমেরিকা এই সমস্ত জিনিসগুলোর মধ্যে ইনভলভ হতে পারছে না। যেহেতু আমেরিকা ইনভলভ হতে পারছে না, আমেরিকা বিভিন্ন দেশকে দিয়ে এই মানে যে ল অথরিটি আছে বা এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের ডিসিশনসগুলো নাড়ানোর চেষ্টা করছে। ফর এক্সাম্পল, লাস্ট ইয়ার এই বোর্ডের একটা মিটিং হয়েছিল এবং সেখানে ফ্রান্সকে দিয়ে আমেরিকা এটা বলা করিয়েছিল যে না, এখনো তো ইন্টারন্যাশনাল সারফেসের উপর বা এই মানে সি বেডের যে সারফেস আছে তার উপর এবং এই যে আকরিকগুলোকে মানে বের করে নিয়ে আসা হবে, এই যে মিনারেলসগুলোকে বের করে নিয়ে আসা হবে, সেই জিনিসটার উপরে কোনো সায়েন্টিফিক রিসার্চ হয়নি, তাই পৃথিবীর সমস্ত দেশ যেন এটা থেকে ব্যান্ড হয়ে যায় এবং পৃথিবীর কেউ যেন এই বিষয়টা নিয়ে রিসার্চ না করতে পারে যতদিন না কোনো সায়েন্টিফিক রিসার্চ আসছে, রাইট? বাট যেহেতু ইউনানিমাস ডিসিশনস হয়নি এবং চায়না এই জিনিসটার পুরোপুরি প্রথম দিনেই অপোজ করে এবং অপোজ করে সেই ফ্রান্সকে সম্পূর্ণভাবে ব্লক করে দেয়। তো এইভাবে আমেরিকা বিভিন্নভাবে এই ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির মধ্যে ইন্টারভিন করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু 1982-তে সেই যে ডিলটা হয়েছিল বা সেই যে ইউনাইটেড নেশনের যে লটা হয়েছিল সেই লয়ের মধ্যে তারা সাইন করেনি, তাই তারা এর মধ্যে ঢুকতে পারছে না। বাট ইন ফিউচার এই মানে ধাতুগুলোর পরিমাণ কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার বা এই মিনারেলসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার ইকোনমিকে সাস্টেন করতে গেলে। নাও এই জায়গাতে ইন্ডিয়ার মুভটা হচ্ছে প্রচণ্ড ইন্টেলিজেন্টের মতো, যে আমরা এই সময় সিঙ্গাপুরের সাথে গিয়ে একটা ডিল করি এবং সিঙ্গাপুরের থেকে গিয়ে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মানে মেনলি ভারতবর্ষের যে সরকার চলছে বা গভর্নমেন্ট চলছে বা যে বিউরোক্রাটসরা আছে তারা গিয়ে যে ডিসিশনসটা নিচ্ছেন, যে সিঙ্গাপুরের সাথে একটা ডিসিশন হচ্ছে বা একটা চুক্তি হচ্ছে যে সিঙ্গাপুর এই জিনিসগুলোর যে মাস্টারিটা করেছে সমুদ্রের তলা থেকে এই আকরিকগুলো তুলে আনার, সেই আকরিকগুলো সমুদ্রের তলা থেকে সিঙ্গাপুর তুলে আনবে এবং দ্যাট উইল বি সাপ্লাইড টু ইন্ডিয়া। ওকে, সেগুলো ইন্ডিয়াতে সাপ্লাই করা হবে, ইন্ডিয়াতে এই প্রোডাক্টগুলোর ম্যানুফ্যাকচারিং হবে এবং তার সাথে সাথে এই প্রোডাক্টগুলো আমরা বিদেশে সাপ্লাই করব। তার মানে হচ্ছে এই যে এই মিনারেলসগুলোকে নিয়ে প্রোডাক্ট বানানো এবং বা র মিনারেলসটাকে তুলে এনে ইন্ডিয়া থেকে সাপ্লাই করা, এই সাপ্লাই চেনের পার্ট হতে চাইছে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছে, আজ নয় কাল ইউএস কোনোভাবে না কোনোভাবে এই জিনিসটার মধ্যে ইন্টারভিন করবে বা এর মধ্যে ঢোকার চেষ্টা করবে। আদারওয়াইজ যদি নাও ঢোকে, আমি পরবর্তীকালে এই নেগোসিয়েশনে ইউএসের সাথে যেতে পারবো যে তোমাকে আমি এই মিনারেলসগুলো সাপ্লাই দেব বা আমি প্রোডাক্টগুলো সাপ্লাই দেবো। সো যত হাই এন্ড টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে ইন্ডিয়াতে তুমি শিফট করো ইন ফিউচার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, রাইট? তো তার জন্য এই ডিলটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং এই জায়গাতে গিয়ে সিঙ্গাপুরের সাথে মানে এত বড় একটা ডিল, এত বড় একটা চুক্তি সেটা জাস্ট সম্পন্ন হলো। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে গোয়িং ফরওয়ার্ড 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স ডাউন দ্য লাইন গিয়ে এই জিনিসটা কিন্তু আসতে থাকবে এবং এই আকরিকগুলো যখন ইন্ডিয়াতে এসে পৌঁছাবে বা যখন থেকে স্টার্ট হতে শুরু করবে, আমি যে যে ইন্ডাস্ট্রিগুলোর কথা বললাম এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আগামী 20 বছর 25 বছর পর গিয়ে বা 10 বছর 15 বছর পর গিয়ে একটা বিশাল বড় ভ্যালু চেনের পার্ট হবে।
বাট তার জন্য কোনো কোম্পানির নাম আমি আজকে দিচ্ছি না, কারণ এটা আমি বলছি আগামী 10 বছর 15 বছরের প্রজেকশন, যে প্রজেকশনটা জাস্ট আজ মানে এই রিসেন্ট টাইমে তার জাস্ট এই মানে সুতোটা গাঁথা হচ্ছে, মালাটা গাঁথা হচ্ছে, জাস্ট স্টার্ট হচ্ছে। এটা কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে। সো 2 বছর 3 বছর 4 বছর পর যখন অ্যাকচুয়ালি এই আকরিকগুলো আসতে শুরু করবে এবং তারপরে কোন কোন কোম্পানিগুলো সেই জিনিসগুলো নিয়ে বিজনেস শুরু করছে, ম্যানুফ্যাকচারিং স্টার্ট করছে, কে কোথায় প্ল্যান্ট বসাচ্ছে, সেই অনুযায়ী আমাদের ডিসিশনস নিতে হবে। আজকে আমি জাস্ট আপডেটটা দিচ্ছি যে এই জিও পলিটিক্যাল ইস্যুগুলো, যে ইস্যুগুলো এতটাই ইম্পর্টেন্ট আমাদের ইকোনমির জন্য বা আমাদের মানে যারা আমরা শেয়ার বাজারে কাজ করি তাদের জন্য, এই জিনিসগুলো মিডিয়াও হাইলাইট করে না, কেউই হাইলাইট করে না। বাট এই জিনিসগুলো আপনার জানাটা জরুরি, কারণ এইগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ জানতে থাকেন তখন আপনার মধ্যে একটা কনভিকশন তৈরি হবে যে এই কোম্পানিটাই আমি এই রিজনের জন্য ইনভেস্টমেন্ট করছি এবং পরবর্তীকালে 10 বছর 15 বছর লং টার্মে গিয়ে এই কোম্পানিটা গ্রোথ দিতে পারে, রাইট? সো যত এখন ইন্ডিয়াতে ইলেকট্রনিক্স বেস কোম্পানিগুলো দেখবেন বা মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলবেন বা ড্রোন টেকনোলজির কথা বলুন, বা যত যারা এই সাপ্লাই চেনের পার্ট হবে তারা কিন্তু ইন ফিউচার গিয়ে বেনিফিশিয়াল হবে। এবং তার জন্য অর্থাৎ 15 বছর পরের এই সিচুয়েশনসটা যদি তৈরি হয় তার জন্য এই ভিজিটটা ছিল খুব জরুরি। সুতরাং আশা করি আমি এই জিনিসটা বোঝাতে সক্ষম হলাম যে অ্যাকচুয়ালি কি জিও পলিটিক্যাল ইস্যুটা চলছে, কি কারণে ইন্ডিয়া গিয়ে রিসেন্টলি এই ব্রুনাই এবং তার সাথে সাথে আমাদের যে সিঙ্গাপুরের ভিজিটটা করা হলো এবং সেটা কেন স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, টেকনোলজিক্যালি ইম্পর্টেন্ট এবং সর্বোপরি শেয়ার বাজারের জন্য ইম্পর্টেন্ট। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগলো। আজকের ভিডিওটাকে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন এবং এই টাইপের ভিডিও শোনার জন্য বা এই টাইপের নলেজের জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তার সাথে সাথে যে কথাটা বলবো বন্ধুদের মধ্যেও শেয়ার করুন। আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।